প্রিয় দর্শক, চ্যানেলটি এই চ্যানেলটি মূলত ট্রাফিক, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, টেকনোলজি বেসড অন এই 4-5টা ক্যাটাগরির উপর নির্ভর করে যাত্রা শুরু করছে এবং করেছে। এরই মধ্যে আমরা চেষ্টা করেছি যে ইনস্টেড অফ ট্রাফিক, ট্রান্সপোর্ট, ট্যুরিজম এর বাইরেও আমরা কমিউনিটির গুরুত্বপূর্ণ খবরাখবর এবং নানা বিষয়ে গুরুত্ব সহকারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের রয়েছে। চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই নতুন কার্যক্রম তারা সাফল্যমণ্ডিত হোক। অচিরে আপনারা অনেক পরিচিত হবেন, অনেক মানুষের মধ্যে আপনাদের বিস্তার হবে এবং চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে, তাকে প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি। যাতে প্রবাসীরা কর্মব্যস্ততার মাঝেও অল্প সময়ের মধ্যে লেটেস্ট তথ্যটা পায়। অনলাইন নিউজ পোর্টাল এবং সেটা ইংলিশ এবং বাংলা ভার্সন দু ভাষাতেই আমরা এই চ্যানেলটির দর্শকদের মনের খোরাক জোগানোর চেষ্টা করছি এবং ইনকাম কমে গেল, সিটি বন্ধ করে দিচ্ছে, যানবাহনের অসুবিধা হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য হবে। তবে গ্রোসারির ব্যবসা ভালো। যেমন এতগুলা কয় বস্তা নিচ্ছেন? 10 বস্তা। তাই নাকি? 10 বস্তা এত খেতে পারবেন? 10 বস্তা আপনি নেওয়ার কারণে যদি মানে তাদের সংকটে আরো 10টা পরিবার যদি না পায়, সেটা কিভাবে? না, তাদের শুনলাম তো আছে এনাফ। এই নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করা চ্যানেলটির যে পদচারণায় এর নেপথ্যে এই চ্যানেলটিকে বিল্ড করার জন্য একেবারে ডেকোরেশন থেকে শুরু করে অফিসিয়াল যে কাজগুলো আমি এবং আমার পরিবারের সাথে আমার সন্তান এবং যারাই রয়েছেন, আমার শুভানুধ্যায়ী সুরিদ, প্রত্যেকে তিল তিল করে এই চ্যানেলটির স্টুডিওকে দাঁড় করিয়েছেন। চ্যানেলটি এটা নতুনত্ব আনার চেষ্টা করছে এবং এটি একটি টোটালি আমার কাছে মনে হচ্ছে একটি নতুন কনসেপ্ট। চ্যানেলটিকে শুভেচ্ছা ITV-US এর পক্ষ থেকে। যে ধারণা নিয়ে এটি করা হচ্ছে সেটিও খুব নতুনত্ব আমার কাছে মনে হচ্ছে। একেবারে নতুন ধারার একটা টিভি চ্যানেল স্বাগত জানাই। আর একটি ব্যতিক্রম ধর্মী একটি চ্যানেল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই পয়েন্টগুলো এই টিভির মাধ্যমে আরো জানবে মানুষ। সেটা আজকে আমরা একটা স্টুডিওতে পরিণত করতে পেরেছি, একটা চ্যানেলে দাঁড় করাতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের এই চ্যানেলটি আগামী দিনে এগিয়ে যাবে এবং সেই সাথে আমরা ওয়াদাবদ্ধ যে কমিউনিটির সব গুরুত্বপূর্ণ খবরাখবর, তবে আবারও বলছি, কোনো রাজনীতি এবং পলিটিক্স আমাদের এই চ্যানেলের সাথে থাকছে না। এটা একটা ব্র্যান্ড নিউ পদক্ষেপ। আমরা আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা চ্যানেলটি ঢাকা অফিস থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আজকের অনুষ্ঠানে। আমি কাজী লুৎফুল কবির। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন ত্রিপুরার স্বাধীন নবাব শমশের গাজীর 7ম বংশধর, গণদলের চেয়ারম্যান জনাব ATM গোলাম মালা চৌধুরী। আমাদের সঙ্গে আছেন সংসদের বিরোধী দলীয় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও কাতার এম্বাসির সাবেক কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান মাহমুদ এবং আছেন BJMEর সদস্য পোশাক শিল্প ব্যবসায়ী জনাব MA বাশার। দর্শক, আমরা শুরুতেই আজকে আমাদের বিষয়বস্তুটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। সেটি হচ্ছে যে পরিস্থিতি বিশ্বজুড়ে চলছে এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, করোনা পরিস্থিতি যে স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে এখন ধীরে ধীরে থাবার দিকে যাচ্ছে। সেই থাবা চলমান অবস্থায় আমরা যে লকডাউনে আছি, এই লকডাউনে আমাদের যাদের কর্মহীন অবস্থায় আছে, যারা ঘরে বসে আছেন এবং যাদের দিনে আনে দিনে খান অসহায় ছিন্নমূল মানুষ, এদের বেঁচে থাকবার দায় হয়ে দাঁড়িয়েছে। এই সময় যারা সমাজে বিত্তবান আছেন তাদের যে সামাজিক দায়িত্ববোধ আছেন, সেই সামাজিক দায়িত্বটা কি এবং কিভাবে তারা করা উচিত, কিভাবে সেই দায়িত্বটা সমাজের চারিদিকে তারা দায়িত্বটা পালন করতে পারবেন, এই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব আলোচকদের সাথে।
এছাড়া আমাদের সাথে চট্টগ্রাম থেকে আমরা চেষ্টা করব আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানবার জন্য এবং চট্টগ্রামে কিছু ত্রাণ বিতরণ এবং সাহায্য সহযোগিতা এবং এইসব সামাজিক দায়িত্ববোধে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা জানার চেষ্টা করব সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম শিল্পীর কাছ থেকে। আমরা শুরুতেই অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন, বাংলাদেশের প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্বে ছিলেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তার আগে একটু জানিয়ে দেই, গেল 24 ঘন্টায় বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 50, নতুন করে আক্রান্ত হয়েছে 219, রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত 1231 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছে 49 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 433 করোনা রোগী। দর্শক, এই ছিল আজকে আপডেট। আমি শুরুতেই আমাদের যে আজকের বিষয় করোনা পরিস্থিতি ও সামাজিক দায়িত্ব, এ বিষয়ে আমি প্রথমেই যাব পোশাক শিল্প ব্যবসায়ী এবং বিজেএমএর সদস্য জনাব এম এ বাশারের কাছে। আমি বাশার সাহেবের কাছে জানতে চাই একটু যে আসলে এই যে পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি চলছে, কবে এটি স্বাভাবিক হবে এ সম্পর্কে আমাদের এখনো কিন্তু বিশদভাবে কোনো তথ্য নেই। এই অবস্থায় যে অসহায় ছিন্নমূল মানুষগুলো যাদের কর্মহীন হয়ে পড়েছে, যাদের পেটের দায় ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে অনেক জায়গায়, আমরা যারা সমাজে যারা বিত্তবান আছেন তাদের এই নাগরিক হিসেবে, বিত্তবান হিসেবে তাদের কি সামাজিক দায়বদ্ধতা আছে আপনার কাছে মনে হয়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ কবির ভাই, ধন্যবাদ আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে। অ্যাকচুয়ালি সমাজের যারা বিত্তমান আছে প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা অবশ্যই থেকে যায়। বাংলা বিশ্বে যখন মহামারী সৃষ্টি হয় তখন প্রত্যেকটা মানুষেরই একটা দায়ভার থেকে যায়। আপনি যদি লক্ষ্য করেন বহির্বিশ্ব তুলনায় বাংলাদেশে যারা বিত্তমান আছে তারা কিন্তু অলরেডি অনেকে এগিয়ে আসছে এই মহামারীর দায়ভারের। সবার যারা হতদরিদ্র যারা আছে, তৃণমূল মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সবাইকে যার যার অবস্থা অনুযায়ী, যার যার যতটুকু সম্বল আছে তার অনুযায়ী কিছু দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে বিগত আজকে 15-20 দিন যাবৎ যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো সমাজের যে বিত্তমানরা আছে যখন তারা কাউকে কিছু দেওয়ার জন্য রাস্তায় বাহির হয় তখন দেখবেন প্রত্যেকটা রাস্তার কাছেই কিছু লোক একাধারে বসে থাকে, যেমন একসাথে 50 জন, 60 জন, 30 জন বসে থাকে। তারা কিন্তু যে সামাজিক দূরত্বটা অর্থাৎ শারীরিক দূরত্ব যেটা মেনটেন করতে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আপনারা শারীরিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু ত্রাণ দিতে গিয়ে এই শারীরিক দূরত্বটা বজায় রাখতে পারছে না। হুড়মুড় খেয়ে পড়ছে, যখন একটা ত্রাণের গাড়ি দেখছে তখন হুড়মুড় খেয়ে পড়ছে। এতে করে কিন্তু আমাদের আরো ঝুঁকির মুখে পড়ছি আমরা, এই মহামারী আরো বড় আকার ধারণ করবে। তো এখানে যে উচিত ছিল যে আমরা থেকে নির্বাচনকালীন সময় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ভোটার স্লিপ পৌঁছে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা হতদরিদ্রের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পারতাম তাহলে হয়তো আমাদের সামাজিক যে দূরত্বটা এটা মেনটেন হতো। আরেকটা হলো আমরা মহামারীর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারতাম। এটার জন্য সবাইকে সচেতন হতে হবে, তৃণমূল মানুষদেরকেও সচেতন হতে হবে। আর আমরা যারা বিত্তমান, যারা তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমি ত্রাণ সামগ্রী দিতে গিয়ে আমি নিজে আক্রান্ত না হই এবং যাদেরকে দিচ্ছি তাদের ভিতরে এই মহামারীর করোনার মহামারী ছড়িয়ে না দেয়। প্রত্যেকেরই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমরা শুধু বিত্তমানদের বলবো না, যারা জনপ্রতিনিধি আছেন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র বা এমনকি সংসদ সদস্য যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা জানেন আপনার এলাকায় কে হতদরিদ্র, কে অভাবে আছে, আপনারা লিস্ট গুলা করে প্রত্যেকটা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনি যদি না পারেন, আপনি জানেন আপনার এলাকায় বিত্তমান কে আছে, তাকে আপনি অনুরোধ করতে পারেন যে ভাই এই এলাকায় এই ফ্যামিলি গুলা, এই ঘরগুলা হতদরিদ্র, ওরা খেতে পারছে না, আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে আপনি এই এরিয়া এই ঘরগুলাতে দেন। তাহলে হয়তো আমরা এই সামাজিক দূরত্বটা মেনটেন করতে পারবো এবং এই মহামারীর থেকে আমরা সবাই সচেতন থাকতে পারবো এবং আল্লাহ যদি তৌফিক দান করে আমরা খুব শীঘ্রই এই মহামারীর থেকে
সেফটি থাকবো ইনশাল্লাহ যদি আমরা ধন্যবাদ এই- ধন্যবাদ জনাব এম এ বাশার। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করব। এখন আমরা মাহমুদুর রহমান মাহমুদ সাহেবের কাছে যাব। যেহেতু জাতীয় পার্টি সংসদে একটি বড় দল হিসেবে সংসদে রয়েছে এবং সংসদে বিরোধী দল, জাতীয় পার্টির মধ্যে অনেক বিত্তবান মানুষ রয়েছে, আমরা জানি পুরো বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টিতে অনেক বিত্তবান মানুষ রয়েছে। জাতীয় পার্টি আসলে এই সময় কি ভূমিকা রাখছে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াবার? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কবির ভাই আপনাকে। আপনার মাধ্যমে সব দর্শক শ্রোতাকে আমার সালাম জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, এই প্রসঙ্গটা এটা এটা ওয়ার্ল্ডে এটা একটা গ্লোবাল ক্রাইসিস এখন চলছে। যে করোনা ভাইরাস, এটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্যান্ডেমিক ঘোষণা করেছে। তো এটার সাথে সারা বিশ্ব লড়ছে এখন। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, দেখি নাই, শুনেছি, দেখেছি। বলা হচ্ছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা ইনভিজিবল, দেখা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তখন আমরা দেখেছি কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। তো আমি আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে জাতীয় পার্টি সহ সমাজের বিত্তবানরা কি ভূমিকা রাখতে পারে, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি খুবই রিলেভেন্ট মনে করছি একটা কথা বলার। সেটা হচ্ছে যে প্যান্ডেমিক চলছে সারা বিশ্বে, এটা উন্নত বিশ্ব সহ আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ, পুরা ইউরোপ, যখন একসময় বলা হচ্ছিল চায়নাতে যখন এটার উদ্ভাবন হয়েছে, চায়না যখন উৎপত্তি হয়েছে, এরপর এটার এপিসেন্টার ছিল ইউরোপ থেকে এখন আমেরিকা এপিসেন্টার। তার মানে আমেরিকা নাকাল অবস্থা, ইউরোপ এটার সাথে কোনোভাবেই পেরে উঠছে না। মানে সারা বিশ্বের টেকনোলজি হেরে যাচ্ছে এই একটা ইনভিজিবল এই করোনা ভাইরাসের কাছে। তার মানে আমরা কত অসহায়। আপনি আপনার মাহমুদ ভাই আপনাকে একটু বলতে চাই, আমরা এই বিষয়গুলো আমরা অনেক আলোচনা করেছি, আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো আলোচিত হয়েছে, আমরা জানি সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু আমি যে জানতে চাচ্ছি যে আসলে সমাজে যারা বিত্তবান, আমি পলিটিক্যাল অ্যাঙ্গেলে বিষয় সেটা আমি বলছি সমাজে যারা বিত্তবানদের এই মুহূর্তে, কবির ভাই, হ্যাঁ ঠিক আছে, বিত্তবানদের এই মুহূর্তে ঘরে বসে থাকা ছাড়া, বিত্তবান অবিত্তবান, আপনাকে অ্যাগ্রেসিভ মুভমেন্টে যেতে হবে, আপনাকে অ্যাগ্রেসিভ মেজার্স নিতেই হবে এটাকে মোকাবেলা করা। যদিও মোকাবেলা শব্দটা আমি বলতে নারাজ, এই প্যান্ডেমিককে মোকাবেলা করতে হলে আপনাকে অ্যাগ্রেসিভ মেজার্সে যেতে হবে। আপনি ঘরে চলে যেতে হবে, আপনি খাওয়ার জন্য রিলিফের নামে আপনি বিত্তবানদেরকে মাঠে নামা দিবেন। আমাদের যে ত্রাণের যে কালচার, আমাদের ত্রাণের কালচার সুখকর নয়। এখানে হেলথ ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে। আপনি ত্রাণ দিতে, এটার মেইন কাজ সরকারের। আমি মনে করি সরকার সেই কাজটা, এটা সারা বিশ্বে যেহেতু হিমশিম খাচ্ছে, বাংলাদেশ সরকারও হিমশিম খাচ্ছে। আমাদের এখন মেইন কাজ হচ্ছে ঘরে ঢুকে যাওয়া, ঘরে বসে থাকা। দেখেন বাংলাদেশের আমরা জাতি বাঙালি এবং মুসলমান, আমরা 15-20 দিন, আমি মনে করি আমাদের বিত্তবানদের খাবার ঘরে ব্যবস্থা কম বেশ আছে, হয়তো ওই মানের নাই কিন্তু আছে। এবং যারা অবিত্তবান, যারা দিরানি দিন খায়, এদের তালিকা সরকারের কাছে অবশ্যই আছে। এবং আমরা যারা বিত্তবান বলে দাবি করি, আমরা মনে করতে পারি যে আমার আশপাশ কারা অসহায়, কারা দিনমজুর, এদের তো সমস্যা সবচেয়ে বেশি এখন। এদেরকে একটা তালিকা করে আমি মনে করি তাদের কাছে সাহায্য এভাবে না পৌঁছাইয়া তাদেরকে আজকাল ডিজিটাল পদ্ধতিতে আজকাল টাকা পাঠা দেওয়া যেতে পারে। ঘর থেকে বের হওয়ার কোনোই উচিত হবে না। আমি মনে করি এই অ্যাগ্রেসিভ মেজার্সে আমাদেরকে যেতে হবে। এবং ধনী গরিব, এই করোনা ভাইরাস সবাইকে আক্রমণ করবে। ধনী চিনবে না, গরিব চিনবে না। আপনি গরিবকে সাহায্য করতে গিয়ে সেখানে আবার ছড়াবেন, স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, 10 জনকে আক্রান্ত হওয়ার সুযোগ করে দিবেন। এটা করতে দেওয়া যায় না এবং সেটা এলাও করা ঠিক হবে না।
আর আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, আমরা ইউরোপের মতো চিন্তা করলে আমাদের হবে না। আমাদেরকে এই মুহূর্তে কিছুটা হইলেও ধৈর্য ধারণ করতে হবে, ঘরে থাকতে হবে, কিছুটা কষ্ট করতে হবে। আমরা যারা বিত্তবান আছি, আমি মাহমুদ সাহেবকে আমি আবার একটু সংশোধন করতে চাচ্ছি। আপনি যেগুলো বলছেন সেগুলো ঠিক আছে, আমরা এই বিষয়ে আলাপ করব, কিন্তু শুধু ঘরে বিত্তবানরা শুধু ঘরে, আমি ওইটা বলছি না যে আপনি বিত্তবানরা ঝাঁপিয়ে পড়বেন, অনেক লোকবল নিয়ে তারা ত্রাণ বিতরণ করবেন, আমি তা বলছি না, কিন্তু বিত্তবানদের এখন কি করার আছে? এনারা শুধু কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলেই কি নিজে নিরাপদ হলেন তো পরিবার নিরাপদ করলেন এই স্লোগানের মধ্যেই থাকবেন? না, যারা অসহায় মানুষগুলো আছে তাদের পাশে কোনো না কোনো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি হতে পারে, কোন প্রক্রিয়ায় আসতে পারে? রাইট, বিত্তবান আমি ধরুন আমাকে আমি জানি আমার এলাকা, আমি জানি আমার এলাকা, আমার আশপাশ কে খারাপ অবস্থা আছে, কে দিন আনি দিন খায়, কে দিন মজুর, যে কে প্রতিদিন ইনকাম না করলে তার পেটে ভাত জুটে না, আমি তার একটা লিস্ট করতে পারি। আমি ইচ্ছা করলে 5-10 জন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করতে পারে, বিভিন্ন পদ্ধতি আছে। এরকম বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা বিত্তবান লোক যারা নিজেকে স্বাবলম্বী মনে করে, নিজেকে উনি এই দায়িত্বটা পালন করতে পারে, এবং সেই থেকে একটা লিস্ট করে, তালিকা করে উনি তার আশপাশ, তার এলাকা, তার ইউনিয়ন, তার পাড়া, তার মহল্লাতে উনি এই সাহায্যটা পৌঁছাতে পারেন। সেটা আমি আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই ফাঁকে, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে মাহমুদ ভাই বলেছেন এবং বাশার ভাই বলেছেন যে আমাদের ত্রাণের ইতিহাস সুখকর নয়, বিভিন্ন ঘূর্ণিঝড়, দুর্যোগ, দুর্বিপাকে, ঠিক আছে, কিন্তু ইতিমধ্যে ত্রাণ নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন, এবং আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ধরনের ঘটনা ঘটলে সেগুলো বরদাস্ত করা হবে না। এবং ইতিমধ্যে বিকেল থেকে বেশ কয়েকজনকে, সারা দেশ জুড়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এবং বেশ কয়েকজন চেয়ারম্যানকে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে সেই কার্যক্রম প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তাদেরকে কঠোরভাবে এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আরো অনেকেই আছেন যারা এমন ভাবে দিচ্ছেন যে তারা সতর্ক থেকে, এবং যিনি ত্রাণটা নিতে আসছেন তিনিও সতর্ক আছেন, নিরাপদ দূরত্বে আছেন, এবং যিনি দিচ্ছেন তিনিও নিরাপদ দূরত্ব থেকে তিনি ত্রাণ দিচ্ছেন। আমরা এরকম দেখেছি, আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব সংবাদগুলো আসে। আমরা এবার যেতে চাই একটু এটিএম গোলাম মাওলা চৌধুরীর কাছে। জনাব গোলাম মাওলা চৌধুরী, আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের ত্রাণের ইতিহাস সুখকর নয়। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন এবং সামাজিক বিভিন্ন দায় দায়িত্ব আপনি পালন করেন, আমরা জানি। তো আমরা আসলে কি প্রক্রিয়ায় যেতে পারি ত্রাণের বিতরণের বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এটিএম গোলাম মাওলা চৌধুরী আপনাদেরকে চ্যানেল টি অগণিত দর্শক শ্রোতা, কলা কৌশলী সহ আপনি উপস্থাপক কাজী লুৎফুল কবির সাহেবের মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দনের পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আমাদের মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে এই মহামারীর সময় আমাদের দেশবাসী সহ বিশ্ববাসীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, এই জন্য আমরা প্রার্থনা করব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার ধর্ম থেকে তার সৃষ্টিকর্তার কাছে এই আবেদনটুকু রেখে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আপনি চমৎকার ভাবে বলেছেন যে ত্রাণের অভিজ্ঞতা 1972 সাল থেকে আপনি জানেন অদ্য অবধি বিভিন্ন সরকারগুলা যখন যে সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ আমরা পড়েছি, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি ত্রাণ রিলিফ তথা রিলিফের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটা সুখকর নয়। এই অভিজ্ঞতা আমাদের কারো জন্যই খুব সুখকর নয়। সেই জন্য আমি আপনার মাধ্যমে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখতে চাই
আজকের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। যদি তিনি বিবেচনায় নেন, এই আলোচনা যদি বিবেচনায় নিতে পারেন, তাহলে আমি খুশি হব। আমরা বিশ্বাস করতে চাই এই ত্রাণ যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অত্যন্ত সাহসিকতার সহিত বিভিন্ন সেক্টরে তিনি প্রণোদনা দিয়েছেন, বরাদ্দ দিয়েছেন। ত্রাণের ব্যাপারে তিনি অত্যন্ত সজাগ এবং কৃষকের প্রতিও তিনি সজাগ। আমি পরিষ্কার ভাষা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এই ত্রাণ বন্টনের জন্য যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের 3 বাহিনী এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী, র্যাব, পুলিশ সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যদি ত্রাণটা মানুষের ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ তার ত্রাণ ঘরে বসে পাবেন। ঘরে যদি ত্রাণ পান, তার খাদ্য সামগ্রী যদি তারা পান, তাহলে তারা রাস্তায় নেমে আসবেন না। রাস্তায় নেমে না আসলেই এই যে আপনার হোম কোয়ারেন্টাইন, যেটা আমরা সামাজিক দূরত্বের কথা বলছি, দৈহিক দূরত্বের কথা বলছি, সেটা মানা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আরেকটা কথা, আমাদের মাহমুদুর রহমান সাহেব বলেছেন তালিকার কথা। আমাদের বাসার সাহেব বলেছেন লোকজন ঝাঁপিয়ে তো পড়বেই, কারণ অভুক্ত মানুষ ক্ষুধার কারণে তখন তারা এই রোগ ব্যাধির কথা ভুলে যেয়ে তারা খাদ্যের অন্বেষণে পৃথিবীর যুগে যুগে তাই হয়েছেন, তারা রাস্তায় নেমে আসেন। সেই কারণে আমি মনে করি এখন তালিকা করার প্রয়োজন নাই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশপ্রেমিক সেনাবাহিনী যদি প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ঘরে যায় যদি তারা খাদ্য সামগ্রী পৌঁছায়, তখনই তারা তাৎক্ষণিকভাবে তালিকা করে নিয়ে আসতে পারে। আরেকটা প্রস্তাব আমি গ্রাম ভিত্তিক যে কথাটা আমি বলতে চাই, প্রত্যেকটা গ্রামে আপনার উপাসনালয় আছেন, মসজিদ আছেন, মন্দির আছেন, গির্জা আছে। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তার গ্রামে কয়জন অসহায় মানুষ আছেন তারা জানেন, তারা সেই তালিকাটা দিতে পারেন। মন্দিরের পুরোহিত, গির্জার পুরোহিতেরা তারাও তালিকাটা দিতে পারেন। আমার মনে হয় তালিকা করতে গিয়ে এই ঘরে ঘরে যাওয়া এবং লোক সমাগম আবার রাস্তায় নেমে আসলেই যে আমাদের যে সামাজিক দূরত্বটা ব্যাহত হবে। আর একটা কথা আমি বলতে চাই, যে কথাটা আমাদের এই করোনা ভাইরাস থেকে যদি মুক্তি পাইতে হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী এবং 3 বাহিনী এবং বিভিন্ন বাহিনীর আপনার মেডিকেল কোর তাদের আছে। সেই মেডিকেল কোরটাকে যদি আমরা কাজে লাগাই, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছেন, সেই স্বাস্থ্য কেন্দ্র যদি তাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়, তাহলে তাদের আচ্ছা, জনাব গোলাম মাওলা চৌধুরী, সেটা হবে। আর টেস্ট আপনি যে পরিসংখ্যান টেস্টের প্রয়োজন এখন গোলাম মাওলা চৌধুরী, আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসবো। আমরা ত্রাণ সম্পর্কে যেটি জানতে চেয়েছি, সামাজিক দায়িত্ববোধের বিষয়, যে বিত্তবানরা সমাজে কি করবেন, কিভাবে কি করবেন, এবং প্রাতিষ্ঠানিক ভাবে সমাজে যারা আছেন, বিভিন্ন ভলান্টিয়ার সংগঠনগুলো আছে, তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন, সেই বিষয়ে আমরা আলাপ করছিলাম। আমরা একটু চট্টগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমরা কিছু তথ্য নেবার চেষ্টা করব। চট্টগ্রামে ত্রাণ বিতরণের ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং চট্টগ্রামের মাননীয় নগর মেয়র নাসির সাহেব কিছু দৃষ্টান্ত রেখেছেন। আমরা সেই সম্পর্কে একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। ধন্যবাদ উৎপল কবির ভাই, আমাকে সংযুক্ত করার জন্য আমি টিটি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ত্রাণ বিষয়ে জানার আগে আমি একটু চট্টগ্রামের চিত্রটা একটু তুলে ধরতে চাচ্ছি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। আমরা আপনার কাছে পরে আসছি। আপনাকে শোনা যাচ্ছে, আমরা আপনার কাছে পরে আসছি। আমি আরেকটা পয়েন্ট একটু ক্লিয়ার করতে চাই। আমি আরেকটা পয়েন্ট, ওই পয়েন্টে আসছি আমি একটু পরে। শিল্পী, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি চট্টগ্রামে
ঢাকা এবং নারায়ণগঞ্জে বিশেষ করে খুব অবস্থা শোচনীয়, যে এরপর পরে চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রামে এই পর্যন্ত 3 জন মারা গেছেন। হ্যাঁ, আপনারা জানেন গত 3 তারিখ থেকে, চলতি মাসের 3 তারিখ থেকে প্রথম করোনা রোগী চট্টগ্রামে ধরা পড়ে দামপাড়ায়, এবং একদিন পর ওই রোগীরই ছেলে আবার ধরা পড়ে। এরপর থেকে চট্টগ্রামে এই পর্যন্ত প্রতিদিনই 10-12 জন, 15 জন, 20 জন করে ধরা পড়তেছে। সর্বশেষ চট্টগ্রামে আপনি 28 জন রোগী শনাক্ত হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে অন্তত 904 জনের। হ্যাঁ, আমরা প্রতিদিনই রাতে আপডেটটা পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আজকের আপডেটটাও পাবো 24 ঘন্টার। এখন বিষয় হচ্ছে চট্টগ্রামে কত শুরু থেকে যে প্রশাসন ত্রাণ তৎপরতা এবং আইন শৃঙ্খলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বেশ তৎপর রয়েছেন, বিশেষ করে আপনার পুলিশ, সেনাবাহিনী। তবে কেন জানি চট্টগ্রামে এই জিনিসটা, সামাজিক দূরত্বটা মানে করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। আপনাকে প্রথমে বলি যে আমাদের যে পদ্ধতিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এই পদ্ধতিতে আসলে সামাজিক দূরত্ব রক্ষা করা যায় না। যেটা আপনার গোলাম মাওলানা ভাই বলছিলেন, আসলে এখানে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করছে নতুন করে, যে হাটহাজারীর ইউনু, উনি প্রথমে একটি আপনার উপজাতীয় এলাকায়, পাহাড়ি এলাকায় যে ত্রাণ বিতরণের একটা নতুন একটা পদ্ধতি করছেন, যে মাঠের মধ্যে ত্রাণ সাজিয়ে রাখবে এবং ওখান থেকে এসে একজন নিয়ে যাবে। এই জিনিসটা আসলে আলোচিত হয়েছে। এখানে আর কারো ভিড় নাই, কোনো লোক নাই, কোনো গ্যাদারিং নাই, এবং একজন করে ত্রাণ নেই। এই পদ্ধতিতে আসলে অনুসরণ করলে মানে সব জায়গাতে, এরপরেই কয়েক জায়গাতে অনুসরণ হয়েছে এবং মেয়র মহোদয় বিভিন্ন জায়গাতে ত্রাণ বিতরণ করেছে। কিন্তু দেখা গেছে প্রথম দিকে প্রশাসন, পুলিশ প্রশাসন যখন কিছু ত্রাণ দিতে গেছে, তখন সেখানে মানে ভিড়, অনেক ভিড় হয়ে গেছে। আর পুলিশও হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে সামাজিক দূরত্বটা এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম খুবই এখন আতঙ্ক নগরী, যেহেতু চট্টগ্রামে বেশি লোক মারা গেছে, প্রায় 3 জন, এবং আক্রান্তও বেশি। এক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন চেষ্টা করেও সামাজিক দূরত্বটা রক্ষা করা যাচ্ছে না। যেমন আপনার অলিতে গলিতে আড্ডা দিচ্ছে, এই জিনিসটা আমি প্রকাশ করতে চাই এই জন্য যে এখন এটা আলোচিত বিষয়, যে সামাজিক দূরত্বটা, ত্রাণের বিষয়টা আমি আরেকটু বলবো। আগে সামাজিক দূরত্ব হচ্ছে যে আপনার শিশু কিশোরদের আপনার করা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। যেমন অলিতে গলিতে আড্ডা দিচ্ছে, পুলিশের নজরে এড়িয়ে পুলিশ ধাওয়া দেয়, আবার বাসা থেকে বেরিয়ে যায়, এই অবস্থা আছে। এবং আপনি জানতে পারছেন রিসেন্টলি গত কয়েকদিন আগে পুলিশ এক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু করেছে। হ্যাঁ, তাদের চিহ্নিত করার জন্য এলাকা ভিত্তিক ড্রোন চালু করেছে, এবং এটা নিয়ে এবং অ্যাকশনে যাচ্ছে পুলিশ। আরেকটা বিষয় হচ্ছে ত্রাণ দিতে গিয়ে পুলিশও প্রথম দিকে আপনার কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যেমন ইপিজেড এলাকায়, বন্দর এলাকায় বেশ কিছু শত লোক জড়ো হয়ে গেছে, যেটা কন্ট্রোল করতে পারেনি। আমার মনে হয় আমি সাইফুল ইসলাম শিল্পী, আপনাকে আমি আরেকটি জায়গায় একটু আনতে চাই, আমি শেষ করব, সংক্ষেপ করব, আর সংক্ষেপে আমাকে আপনি তথ্য দিয়ে দিবেন। সেটা হচ্ছে যে আমরা জানি সমাজে নানা স্তরের মধ্যে সামাজিক এই দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে নানা ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং করোনা পরিস্থিতিতে মানুষ ঘরে যাওয়ার পরে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু চট্টগ্রামে সর্বপ্রথম বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো অনেক সময় মুখ ফুটে অনেক কিছু বলতে পারেন না, তাদের আর্থিক অবস্থা সম্পর্কে বলতে পারেন না। সেটিকে চিন্তা করে চট্টগ্রামের পুলিশ প্রশাসন কিন্তু সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটি হলো তারা কাউকে কোথাও জড়ো যাতে হতে না হয়, কেউ যেন সামাজিক দূরত্বটা স্বাভাবিক থাকে এবং বাসায় বাসায় গিয়ে তাদের স্বাভাবিক ত্রাণ সামগ্রী বা তাদের প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিতে পারেন, সেই একটি উদ্যোগ নিয়েছিলেন। সেটি সম্পর্কে আসলে আপনার কাছে কি বিস্তারিত তথ্য আছে? হ্যাঁ, আপনার ভালো একটা বিষয় করছেন। এটা আসলে প্রথম শুরু করেছিল সিএমপি কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মধ্যবিত্ত আসলে কারোর কাছে হাত পাততে পারে না, তারা বলতেও পারে না, তাদের অবস্থা খুবই শোচনীয় বলতে গেলে। আপনার তারা মানে না খেয়ে না দিয়ে, মানে তাদের যে ইয়াটুকু ছিল তারা ফুরিয়ে গেছে, এখন তারা বলতেও পারছে না, নিতেও পারতেছে না।
সেই বিবেচনা করে আপনার পুলিশ প্রশাসন প্রথমে শুরু করেছিল যে মধ্যবিত্তদের খুব গোপনে তাদের বাসায় বাসায় ত্রাণ পৌঁছে দেবেন, এবং এটা শুরু হয়েছে এবং চলছে। তারপরেও অনেকেই হয়তো নিতে চাচ্ছেন না বা ফোকাস করতে চাচ্ছেন না। এরপরও আপনার এই জেলা প্রশাসনের মাধ্যমে এই সিস্টেমটা চালু হয়েছে। তবে আমার মনে হয় এটা আশাতীত না, মানে যে পরিমাণ দরকার, যে পরিমাণ মানুষ সমস্যা আছে ওই পরিমাণ হচ্ছে না। হ্যাঁ, সাইফুল ইসলাম শিল্পী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আপনার সাথে আবার প্রয়োজনে আমরা আপনার কাছে আসবো। আমরা এম এ বাশার সাহেবের কাছে এবার একটু যেতে চাই এই প্রসঙ্গটাতে, যে আসলে আমরা তো আলাপ করছি, কিন্তু কি পদ্ধতি অনুসরণ করলে সমাজের বিত্তবানরা নিজেকে নিরাপদ রেখে এবং সমাজকে নিরাপদ রেখে, মানুষকে নিরাপদ রেখে ত্রাণটা বিতরণ করতে পারবেন এবং তারা অংশ নিতে পারবেন এবং সমাজের উপকার হবে? আমি সর্বপ্রথমে গোলাম মোল্লা চৌধুরী সাহেবের একটি কথা ধরে বলতে পারি। যখন গোলাম মোল্লা চৌধুরী সাহেব যেটা বললেন যে প্রশাসনের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী দিতে পারি কিনা, দেখেন এখানে আমাদের শুধু আমরা সবাই বলি প্রশাসনের মাধ্যমে দিতে পারি কিনা, এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। সেটা হলো আপনার প্রশাসন কিন্তু যে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বা যে প্রশাসন যে এলাকায় ডিউটি করতেছে, এই এলাকার প্রশাসনের কাছে কারা হতদরিদ্র সেই লিস্ট গুলা তাদের কাছে নাই। এলাকায় কারা হতদরিদ্র তারা একমাত্র এই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাই জানে, এবং এই এলাকার বিত্তমান যারা তারাই জানে। আপনি যদি একটা কথা বলা হয়েছে, গোলাম মোল্লা চৌধুরী সাহেব একটা কথা বলছেন যে লিস্ট করার দরকার নাই। আপনি যদি লিস্ট না করতে যান তাহলে দেখবেন, আমি বিগত 20 দিনে যা দেখেছি, লিস্ট না করতে হলে একজনে 10 বার নিচ্ছে, আর যে পায় না সে একবারও পায় নাই, ঠিক একই অবস্থা দাঁড়াচ্ছে। হ্যাঁ, একটা কথা খুবই যুক্তিসঙ্গত, সেটা হলো প্রত্যেকটা এলাকায় মসজিদ, গির্জা বা ধর্মীয় যে এগুলা এখানের মাধ্যমে হয়তো বা ত্রাণ সামগ্রী গুলা প্রত্যেকটা এলাকা ভিত্তিক বিতরণ করা যায়, সেক্ষেত্রে সামাজিক দূরত্বটা যে জিনিসটা এটা হয়তো বজায় থাকবে। আর শিল্পী ভাইয়ের একটা কথার উপরে আমি কথা বলতে চাই, যে আমরা প্রত্যেকেই বলতেছি যে মধ্যবিত্তরা খুব বাজে অবস্থায় আছে, মধ্যবিত্তদের দেখার কেউ নাই, মধ্যবিত্তরা কারো কাছে যাইতে পারছে না, বলতে পারছে না। একটি কথা লুৎফুল কবির ভাই আপনি মনে রাখবেন, মধ্যবিত্ত যারা আছে তাদের 90% মধ্যবিত্ত হয় জব করছে অথবা ক্ষুদ্র মাঝারি ব্যবসা করছে। এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। যারা জব করছে তারা মাস গেলে বেতন পাচ্ছে। আপনি দেখেন গত মার্চের 25 তারিখ থেকে যখন লকডাউন করা হলো, বাংলাদেশকে যখন ছুটি ঘোষণা করা হলো, মার্চের বেতনটা কিন্তু এপ্রিলের 10 বা 15 বা 20 বলেন বা এপ্রিলের ফার্স্ট উইকে বলেন, প্রত্যেকটা মধ্যবিত্ত কিন্তু সেই বেতন পাচ্ছে। অতএব তাদের কোনো অভাব থাকার কথা না। প্রত্যেকটা ক্ষুদ্র মাঝারি মধ্যবিত্ত যারা ব্যবসা করতেছে তারা কিন্তু মার্চের 5 তারিখ থেকে যখন ব্যবসা বন্ধ হচ্ছে, তারা কিন্তু প্রত্যেকটা মধ্যবিত্ত তারা 1 মাসের চলার টাকা তাদের হাতে থাকে। এই মুহূর্তে আমি মনে করি না যে মধ্যবিত্তরা খুব বেশি অভাবে আছেন। হয়তো অনেকে আমার এই কথাটা শুনে মনে করতে পারে মধ্যবিত্তরা, সবাই বলছে মধ্যবিত্তরা অভাবে আছে, কারো কাছে চাইতে পারছে না, কিন্তু বাস্তব এটাই সত্য যে মধ্যবিত্তরা যারা জব করতেছে তারা মাস গেলে কিন্তু বেতন ঠিকই পাচ্ছে। যারা দিন আনে দিন খায়, অর্থাৎ ডেইলি লেবার, রিক্সা চালক, দিনমজুর, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, কারণ তারা আজকে ইনকাম করলে কালকে খেতে পারছে না। অতএব তাদের ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত সবচেয়ে বেশি। মধ্যবিত্তদেরকে নিয়ে এখনই চিন্তা করার আমি মনে করি সময় আসে নাই। মধ্যবিত্তদেরকে নিয়ে চিন্তা করতে হবে, যদি আরো 1 মাস এরকম থাকে, যদি তারা বেতন না পায়, কোনো কোম্পানি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের বেতন না দিতে পারে, তখন মধ্যবিত্তদেরকে নিয়ে চিন্তা করার সময় আসবে। আমরা এই মুহূর্তে যদি মধ্যবিত্তদেরকে নিয়ে চিন্তা করতে যাই, তাহলে হতদরিদ্র যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিন প্রতিদিনের ইনকাম নিয়ে চলে, তারা অসহায় পড়বে, তাদের প্রতি আর লক্ষ্য থাকবে না। অতএব আমি মনে করব যারা হতদরিদ্র তাদেরকে প্রত্যেকটা এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক হোক বা ধর্মীয় উপাসনা ভিত্তিক হোক, তাদের ত্রাণগুলা বাসায় বাসায় পৌঁছে দিতে পারলেই এই সামাজিক দূরত্ব বলেন আর শারীরিক দূরত্ব বলেন, এটা বজায় রাখা সম্ভব হবে। যেমন এটা আপনারা প্রকাশ করেন না, তারপরে আমি বলতে চাই যে আমি কিছু হতদরিদ্র মানুষকে দেওয়ার চেষ্টা করছি, দিচ্ছি। আমি তো আমার লোক যাতে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি, যাতে ওদের এসে লাইন সিরিয়ালও ধরতে না হয়। জি জি বাশা সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি যে এই প্রসঙ্গটি এনেছেন,
মধ্যবিত্ত সম্পর্কে এটি ঠিক আছে, মধ্যবিত্তদের আমাদের সাধারণ ছুটি শুরু হবার ওই সময় থেকেই তারা অনেকের হাতে বেতন পৌঁছে গেছে, কিন্তু সময়ও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে। এবং মধ্যবিত্ত খালি শুধু বেতনভুক্ত মধ্যবিত্ত চিন্তা করলেই হবে না, আমাদের অনেক ধরনের কর্মে কিন্তু নিয়োজিত রয়েছেন মধ্যবিত্ত সমাজগুলোর মানুষ, নানা ধরনের। সবাই যে বেতনভুক্ত কাজ করেন তা না, কেউ কমিশন ভিত্তিক কাজ করেন। এখন যেহেতু লকডাউন, এখন অনেকের সেই কাজগুলো নেই, তারা কিন্তু অসহায় অবস্থায় আছে। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। তবে আপনি যেটি বলেছেন অসহায় হতদরিদ্র পরিবারগুলোর কথা, এগুলোই মূলত আসলে আলোচ্য বিষয়। আপনি দেখেন গত কদিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটেছে। আপনি ত্রাণ চাওয়ার কারণে মারধর হয়েছে, ত্রাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ত্রাণ চাওয়াতে বাধা দেওয়া হয়েছে। আবার সামাজিক সংগঠনগুলো তাদের দায়িত্ব পালনকালে বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় তারা হেনস্থা হয়েছেন। এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমরা জনাব মাহমুদুর রহমান সাহেবের কাছে একটু আসতেই চাই। আপনারা একটি রাজনৈতিক দলের সঙ্গে আপনি সম্পৃক্ত এবং সমাজে কম বেশি দায়িত্ব পালন করেন, এসব বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? যে ত্রাণ নিয়ে যেসব সংঘর্ষের ঘটনা, নানা ধরনের হেনস্থার ঘটনা হচ্ছে, মারধর হচ্ছে, চেয়ারম্যান মেম্বার, উনি জনপ্রতিনিধির কথা বলেছেন বাশার সাহেব, জনপ্রতিনিধিরাই তো এগুলো করছেন ইতিমধ্যে। ধন্যবাদ কবির সাহেব। আমি শুরু থেকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা একটা বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে আছি, একটা ইমার্জেন্সি অবস্থা। আমাদেরকে মনে রাখতে হবে দেশে এবং সারা বিশ্বে একটা জরুরি অবস্থা চলছে। এখানে ডিসিপ্লিন খুব দরকার। আমরা সবাই বলছি যে এই করোনা যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। জয়ী হওয়ার জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেই যুদ্ধে ডিসিপ্লিন না হলে যুদ্ধে জয় হওয়া যায় না। প্রথম ডিসিপ্লিন হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে সরকারের যে নির্দেশনা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্দেশনা, সেই নির্দেশনাতে আমাদেরকে যেতেই হবে। আমি আবার বলছি, আমাদেরকে অ্যাগ্রেসিভ মেজার্স নিতেই হবে। কোনো মার্সি, কোনো করুণা, কোনো মধ্যবিত্ত, কোনো ত্রাণ, এগুলো আমাদেরকে পিছাই দিবে, আমাদেরকে বিতর্কের মধ্যে জড়াবে। এখন বিতর্ক করার সময় নয়। আমি মাহমুদুর রহমান সাহেবকে আমি সেটি বলতে চাচ্ছি। আপনি জানেন গতকাল বাড্ডায় ত্রাণ না পাওয়ার কারণে বা তাদের ক্ষুধার তাড়নায় রাস্তায় নেমে এসেছে শত শত নারী পুরুষ, পুলিশকে বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। তারপরে আপনার পাশাপাশি একই ঘটনা যে বেতনের দাবিতে পোশাক শিল্প শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, রাস্তায় নেমে এসেছে, শত শত মানুষ একসাথে জড়ো হয়েছে। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, নির্দেশনার কথা, আমরা সবই বুঝতে পেরেছি। কিন্তু আপনি যার পেটে অন্ন নেই, যার পেটে দায় মাঠে নেমে আসছে, তাকে আপনি কোনোভাবেই কিন্তু করোনার ভয় দেখিয়ে তাকে আপনি ঘরে আটকে রাখতে পারছেন না। কবির সাহেব, এটা আমাদের ব্যবস্থাপনার দৈন্যতা, এটা আমাদের ব্যবস্থাপনার অভাবে, এটা হচ্ছে কারণ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি যেদিন থেকে আমাদের মাহমুদ ভাই, আপনি আপনার ক্যামেরাটা একটু, মাহমুদ ভাই একটু আপনার ক্যামেরাটা যদি একটু ঠিকভাবে ধরতেন। জি জি জি, ঠিক আছে। কবির ভাই, যেদিন থেকে প্রথম করোনা ভাইরাস আমাদের দেশে ডিটেক্ট হয়েছে, সেদিন থেকে যদি আমরা অ্যাগ্রেসিভ মুভমেন্টে চলে যেতাম, সেটার মানেটা কি? আমরা 15 দিনের কোয়ারেন্টাইনে, যদি পুরো জাতিকে 15 দিনের কোয়ারেন্টাইনে নিয়ে যেতাম, লকডাউন করে ফেলতাম, এই জাতি আমি তো মনে করি আমরা মধ্যবিত্ত, উচ্চবিত্ত আমরা ত্যাগ কম করি, আমাদের নিম্নবিত্ত, আমরা অসহায় মানুষরা বেশি ত্যাগ করে। এই করোনাতে তারাই বেশি ভুক্তভোগী, এই করোনাতে তারাই বেশি ভিকটিম, এই করোনাতে ত্যাগ করলে তারাই করে থাকে, আমরা করি না। বাজারে সবচেয়ে বেশি ভিড় করে আমাদের মধ্যে মধ্যবিত্তরা। আমাদের খাওয়া দাওয়া, আমাদের ভোগ বিলাস এখনো কমে নেই, কিন্তু আমাদের উচিত, আমি মনে করি এই মুহূর্তে আমাদেরকে সবাইকে ঘরে থেকে সরকারের যে নির্দেশনা, সরকার যদি এই দেশে 10 লক্ষ রোহিঙ্গাদেরকে খাওয়াতে পারে, তাহলে এই দেশের 5 কোটি শ্রমজীবী মানুষকে 1 মাস বসায় খাওয়াতে পারবে। এই সক্ষমতা সরকারের আছে, আমি মনে করি সেই সরকার সেটা করবে। কিন্তু এই ত্রাণের নামে
আমরা সাধারণ আমি আপনাকে যারা- সেখানেই আমি আসতে চাই মাহমুদুর রহমান সাহেব, আমি সেই জায়গাটাতেই বলতে চাই প্রক্রিয়াটা কি হতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি, অতীত অভিজ্ঞতা সুখকর নয়, ইতিমধ্যেও দেখেছি যে জনপ্রতিনিধিদের দ্বারাই কিন্তু বা সরকার দলীয় নেতৃবৃন্দের দ্বারাই কিন্তু স্থানীয় পর্যায়ে বিতরণের চেষ্টা চলছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এখন খানিকটা বিরক্ত। তিনি আজকে খুব কড়াকড়ি ভাষায় বলেছেন যে আর বরদাস্ত করা হবে না, কেউ কথা শুনছে না, আর বরদাস্ত করা, এবং ওনার বক্তব্যের 1 থেকে 1.5 ঘন্টার পরেই এই বিষয়ে কড়াকড়ি একটি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সন্ধ্যা 7টার মধ্যে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা হয়েছে, আটক করা হয়েছে, বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটা কি হতে পারে। কবির ভাই, এটা আমাদের জাতীয় চরিত্রের বিষয়, এটা থেকে আমরা পরিত্রাণ পাবো না। আপনি এখন আপনাকে আমি ওটা শক্ত হাতে বলছি না মাহমুদুর রহমান, আপনাকে আমি ওটা বলছি না, আমি বলছি যে আমাদের আমরা অন্য আলোচকরাও বলেছেন, বাশার সাহেব বলেছেন, এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন প্রক্রিয়ায় গেলে আমরা সকল ধরনের বিধি নিয়ম কানুন মেনে স্বাস্থ্য ঝুঁকি থেকে দূরে থেকে কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তার ঘরে খাবারটা পৌঁছে দিতে পারবো, কোন প্রক্রিয়া? সিম্পল আমার বক্তব্য সিম্পল। মানুষকে এই মুহূর্তে কারফিউ জারি করে ঘরে ঢুকাই দিয়ে সরকার তার বিভিন্ন অ্যাপারেটাস আছে, তার জনবল আছে, তার সেনাবাহিনী আছে, তার পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, ইউএনও আছে, এদেরকে দিয়ে যারা এদের মাধ্যমে তালিকা তৈরি করে, সরকার জানে কে অসহায়, সরকার জানে কে দুস্থ, সরকার জানে কে দিন আনি দিন খায়, ঠিক তার বাড়িতে ত্রাণ, আমি ত্রাণ বলবো না এটাকে, তার বাড়িতে সেই প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু বিত্তবানদেরকে এগিয়ে আসা, এটা একটা নরমাল সময়, সাধারণ সময় এই আহ্বানটা যুক্তিযুক্ত, কিন্তু এই মুহূর্তে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, এখানে ডিসিপ্লিন লাগবে। মাহমুদুর রহমান মাহমুদ, আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বানটা সমাজের বিভিন্ন জায়গা থেকে আসছে, ভলান্টিয়ার সংগঠনগুলো থেকে আসছে। আমরা বলছি সেটা আমি বিরুদ্ধে নয়, সরকারের না ধন্যবাদ, অবশ্যই সেটা আমি বিরুদ্ধে নয়, অবশ্যই না, বিত্তবানরা অবশ্যই এগিয়ে আসবে। হ্যাঁ, সরকার একার পক্ষে এটি সম্ভব না, সরকারের যে ত্রাণের যেই মজুদ আছে সেটিও একার পক্ষে সম্ভব না। বিত্তবানরাই কিন্তু সরকারের ত্রাণ ভান্ডারে তাদের ত্রাণগুলো বা তাদের চাহিদা অনুযায়ী ত্রাণগুলো দেবেন, বিত্তবানরাই দেন, এবং সেটি কি প্রক্রিয়ায় হতে পারে? বিত্তবানরা কি সমাজের বিভিন্ন জায়গায় বেরিয়ে মাঠে ঘাটে দেবেন, না সরকারের ত্রাণ না, মাঠে ঘাটে দেওয়ার কোনো ব্যবস্থা এখন নাই। এখন তারা সরকারের সাথে একাকার হয়ে যেতে হবে, সর্বস্তরের মানুষ, কারণ এখানে সরকারি বেসরকারি বিষয় না, এখানে পুরা জাতির অস্তিত্বের বিষয়, পুরো জাতি বাঁচা মরার বিষয়, সবাইকে এক হয়ে অর্ডার। জনাব মাহমুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আবার আসবো, আমরা এই বিষয়ে বুঝতে পেরেছি আপনার অনুভূতির কথা। আমরা একটু যেতে চাই, কথার রেশ রয়ে গিয়েছিল এটিএম গোলাম মাওলা চৌধুরীর কাছে। আমরা একটি প্রসঙ্গ তিনি প্রস্তাবনা করছিলেন যে আমি একটু প্রস্তাবনা দিতে চাচ্ছি। জি শিল্পী, আমি আসছি, আপনাকে প্রশ্ন করবার সেই সুযোগটা দিচ্ছি। আমরা এখন যে চিকিৎসা ব্যবস্থা চলছে সেই চিকিৎসা ব্যবস্থায় স্বল্পতার বিষয়ে আলোচনা সরকারি পর্যায়ে হচ্ছে। আমরা জানি আমাদের চিকিৎসা ব্যবস্থায় স্বল্পতা রয়েছে এবং আমাদের যেসব করোনার জন্য যেসব হাসপাতালগুলো চিহ্নিত হয়েছে সেগুলো সীমিত সংখ্যক রয়েছে। আমাদের এটিএম গোলাম মাওলা চৌধুরী একটি প্রস্তাবনা দিচ্ছিলেন যে আমাদের সেনাবাহিনীর যে মেডিকেল টিমগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগানো যায়। প্রক্রিয়াটি আসলে কি হতে পারে এটিএম গোলাম মাওলা চৌধুরী? ধন্যবাদ আপনাকে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর যে মেডিকেল কোর্ট আছে সেটাকে, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের জেলা ভিত্তিক সিভিল সার্জন এদেরকে সমন্বয় করে, সমন্বয় করে সেনাবাহিনীর মেডিকেল কোর্টটা উপজেলা স্বাস্থ্য হাসপাতালকে তাদের নিয়ন্ত্রণে দিয়ে সুস্থ ব্যবস্থার মধ্য দিয়ে এই ব্যবস্থাটা করণীয়। কিন্তু এইখানে একটা কথা না বললে নয়, যে কথাটি হলো এই স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এই চিকিৎসার সাথে জড়িত থাকবেন আছেন, তাদের সুরক্ষা
সুরক্ষার ব্যবস্থাটা আগে করতে হবে। যদি তাদেরকে সুরক্ষার ব্যবস্থা না করা হয়, তাদের মাধ্যমে এই রোগ ছড়ানো যাবে। সেই রোগ ছড়ানো থেকে বন্ধ করতে হলে আমাকে আগে সর্বপ্রথম তাদেরকে সুরক্ষা দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি যে কথাটা আপনারা বলতেছেন তালিকা, আমি যেটা প্রস্তাব দিতে চেয়েছিলাম, আমাদের ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আমাদের খাদ্য মন্ত্রণালয়, আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের সমন্বয়ে তারা বরাদ্দ দেবেন, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাবে। ঘরে ঘরে যখন পৌঁছাতে যাবে তখনই তালিকাটা তারা করে নিয়ে আসবে। যদি আবার নতুন ভাবে তালিকা করতে যাওয়া হয় তাহলে এই করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। কাজ বেড়ে যাবে, কাজ দুটো হবে, একবার তালিকা করতে হবে, আবার খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম, ধর্মীয় উপাসনালয়, মসজিদ এবং মন্দির, গির্জা, তাদের কাছে গেলেই আপনার প্রস্তাবনা আমি আগে শুনেছি, আমরা বুঝতে পেরেছি। আপনি একটু থাকেন, আমরা বোধহয় আপনার কাছে বা আলোচকদের কাছে সাইফুল ইসলাম একটু থাকেন। আপনি সাইফুল ইসলাম শিল্পী, আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? আমি আসলে বলতে চাচ্ছি যে ত্রাণ বিতরণের পদ্ধতি নিয়ে যে সবাই অনেক ধরনের মতামত দিচ্ছে। কবির, আপনার মনে আছে কিনা আমি জানি না, ছোটবেলা আমরা দেখেছি যে রেশনিং কার্ড দিয়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে একটা রেশনিং সিস্টেম চলে করতো। কেউ জড়ো হওয়ার দরকার নেই, কিছু নাই, বাসায় বেশি নিজেই সংগ্রহ করে নিত। এখানে কেউ এই পদ্ধতিতে সরকার আবার নতুন করে চালু করতে পারে এবং আপাতত বিপদকালীন সেনাবাহিনীকে দিয়ে এই যে একটা যে সবাই সারা দেশে একটা মানে সেনাবাহিনীর উপর যে আস্থা, সেনাবাহিনী জনপ্রতিনিধিকে থেকে এখান থেকে তুলিত হবে। যেহেতু জনপ্রতিনিধিদের বিতর্কিত হয়ে গেছেন, এখানে আপাতত বিপদকালীন সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ তৎপরতা চালাতে হবে এবং আপনার স্থায়ী ভাবে যে এই যে দুর্যোগটাই কাটিয়ে উঠতে আমাদের অনেক সময়ের দরকার আছে, এটা দীর্ঘমেয়াদী একটা এই জন্য রেশনিং পদ্ধতিটা, রেশনিং কার্ডটা আবার চালু করলে আমার মনে হয় সরকার এটাই সুষ্ঠু ত্রাণ বিতরণ। ধন্যবাদ সাইফুল ইসলাম শিল্পী। এটিএম গোলাম মাওলা চৌধুরী শিল্পী বলছিলেন রেশনিং পদ্ধতি। হ্যাঁ, এটা একটা উত্তম প্রস্তাব হতে পারে, মধ্যবিত্তদের জন্য এটা হতে পারে, একটা প্রণোদনার মতনই হতে পারে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের শ্রমজীবী মানুষ, আমি যে আশঙ্কাটা ভুগতেছি আমাদের করোনার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ, যে আশঙ্কাটা আমার নিজস্ব আশঙ্কা এসেছেন, যেটা জামালপুরে যে ঘটনাটা ঘটেছে, আগামী দিনে যদি আমাদের করোনার চেয়ে খাদ্য সংকটে, খাদ্য বিলি বন্টনের এই ত্রাণ যদি ঠিকভাবে খাদ্য সামগ্রী যদি মানুষের কাছে পৌঁছে না দেওয়া সুষ্ঠুভাবে সম্ভব না হয়, যদি ক্ষুধার্ত মানুষ রাস্তায় নেমে আসে, তাহলে ভয়াবহ একটা পরিস্থিতি আগামী বাংলাদেশ। সেখান থেকে আল্লাহ না করুক এই ধরনের ঘটনার দিকে আমরা না যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইটা চাই, সেই জন্য যে আমাদেরকে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, গার্মেন্টস শিল্পের সাথে প্রায় 50 লক্ষের উপরে শ্রমিক সংযুক্ত, পরিবহনের সাথে প্রায় 90 লক্ষ শ্রমিক সংযুক্ত আছেন। আমরা একটা পরিসংখ্যানে দেখেছি বাংলাদেশে প্রায় 6 থেকে 6.5 কোটি শ্রমজীবী মানুষ আছে, যারা বিভিন্ন পেশা আছেন, কেউ সরকারি, বেসরকারি, দিনমজুর বা রিক্সাওয়ালা মিলিয়ে। এই মানুষগুলা এরা কিন্তু এক জায়গায় বসবাস নাই, তারা ছড়িয়ে ছিটে গেছেন। সেই কারণে আমি বারবারই ওই ইয়েতে আসতে চাই, খাদ্য নিরাপত্তাটা যদি ওইভাবে ঘরে ওই বা পরিবারের সদস্যকে বলবেন আগামীকাল থেকে রাস্তায় যেন তাদেরকে না দেখি। এই যে কড়া হুঁশিয়ারির মধ্যে দিয়ে খাদ্য সামগ্রী যদি সে পায়, তাহলে লকডাউনটা আপনার সুষ্ঠুভাবে সম্ভব, কার্যকর হবে। কিন্তু এটিএম গোলাম মাওলা চৌধুরী, আমরা আপনার কাছে আরেকবার আসবো। আমরা এই আপনার কথা সূত্র ধরেই বাদশাহ সাহেবের কাছে যেতে চাই। আপনি জানেন গত কদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলছে বেতনের দাবিতে। সেই একই কথাই আবারও রাস্তায় নেমে আসছে সবাই, পাশাপাশি শত শত শ্রমিক একসাথে জড়ো হচ্ছে। সেই সামাজিক দূরত্ব কিন্তু থাকছে না।
গার্মেন্টস শ্রমিকরা বেতনের দাবিতে নেমে আসার অর্থই হলো তাদেরও কিন্তু ঘরে যে খাদ্যের প্রয়োজন, তাদের যে নিত্যদিনের চাহিদা প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, সেইটি স্বল্পতা দেখা দিয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি হতে পারে? দেখেন, গার্মেন্টস শ্রমিকরা শুধু যে রাস্তা নেমে আসছে এটাতে আমি অনেক কিছু সন্দেহ করছি এখানে। কারণ আমরা বিজিএমইর পক্ষ থেকে এবং সমস্ত মালিকদের পক্ষ থেকে একটা ডেট দেওয়া হয়েছে যে আমরা 16 এপ্রিলের ভিতরে মার্চের স্যালারি আমরা পরিশোধ করব। 16 এপ্রিল আপনি জানেন গতকালকে শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি কোনো মালিক 16 এপ্রিলে বেতন ক্লিয়ার না করে মার্চের বেতন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে 16 তারিখ পর্যন্ত একটা ডেট দেওয়া আছে। আমরা সবাই চেষ্টা করছি 16 তারিখের ভিতরে সবার স্যালারি দিয়ে দেওয়ার জন্য বা বেতন দিয়ে দেওয়ার জন্য। এখানে হঠাৎ করে 4 তারিখের পর থেকে 5 তারিখের পর থেকে এক একটা গার্মেন্টস এর ওয়ার্কার রাস্তা নেমে যাচ্ছে, এক একজন এক একদিকে চলে যাচ্ছে, এক একজন একটা উশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আপনি দেখেন ম্যাক্সিমাম ফ্যাক্টরি 80% ফ্যাক্টরি কিন্তু অলরেডি স্যালারি দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট যেগুলো বাকি আছে এগুলো 16 তারিখে দেওয়া দিবে। আমরা বিজেপির পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে এবং প্রত্যেকে এগ্রি করছে 16 তারিখের ভিতরে স্যালারি গুলো দিয়ে দিবে। তো আমরা শুধু যে এখন যে করোনার জন্য তা না, করোনা ছাড়াও কিন্তু এমনিতেই প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো 10 তারিখের ভিতরে স্যালারি হয় 80% ফ্যাক্টরি, আর বাকি 20% ফ্যাক্টরির স্যালারি কিন্তু 10 থেকে 20-এর ভিতরে গিয়ে শেষ হয়। তখন তো কিন্তু কোথাও আমরা কোনো ধরনের আন্দোলন গন্ডগোল বা কোথাও কোন ধরনের শ্রমিকদের জড়তা দেখি না। কিন্তু এখন হঠাৎ করে কেন প্রতিনিয়ত এক একটা গার্মেন্টস এর ওয়ার্কার রাস্তায় নেমে আসছে? অন্যান্য গার্মেন্টস সেক্টরে যে ওয়ার্কার আছে এখানে হয়তো 40 লক্ষ ওয়ার্কার আছে, অন্যান্য সেক্টরে দেখেন যেমন পরিবহন 90 লক্ষ শ্রমিক আছে, তারা কিন্তু জড়ো হচ্ছে না, তারা কিন্তু রাস্তায় নামছে না। তারা কি বেতন পেয়ে গেছে? তারা কিন্তু পায়নি। গার্মেন্টস শ্রমিকরা কেন নামতেছে সেটা আমি বোধগম্য না। তবে আমরা যারা কমিটেড, আমরা 16 তারিখের ভিতরে সব ফ্যাক্টরি স্যালারি দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি 95% ফ্যাক্টরি স্যালারি দেওয়া যাবে। কবির ভাই এখানে একটা কথা না বললেই না, সেটা দেখেন আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি 25শে মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম গার্মেন্টস ফ্যাক্টরি যখন সারা মার্চ মাসে যারা শিপমেন্ট করছে পরেন বিদেশি শিপমেন্ট গুলা করছে, মূলত তাদের ইনকামের তো শিপমেন্ট করবে বিদেশ থেকে, পেমেন্ট আসবে তারপরে স্যালারি দিবে। সারা মার্চ যখন শিপমেন্ট করছে সেই পেমেন্ট গুলা এপ্রিলের 1st উইকে আসার কথা প্রত্যেকটা ব্যাংকে, আর 25শে মার্চ থেকে আমরা বন্ধে পড়ে গেছি। যার দরুন অনেকের শিপমেন্ট হয়েছে কিন্তু ডকুমেন্ট পাঠাইতে পারে নাই, অনেকে ডকুমেন্ট পাঠাইছে ব্যাংকে পেমেন্ট আসছে, ব্যাংকিং চলে না, ব্যাংকিং প্রতিদিন 2 ঘন্টা চলে, তাও কি শুধু ক্যাশ লেনদেন হচ্ছে, এখানে ফরেন এক্সচেঞ্জের কাজ খুব একটা হচ্ছে না, যার দরুন অনেকে এইসব সমস্যা আছে। এছাড়াও আপনি দেখেন ইউরোপ আমেরিকায় আমাদের বাংলাদেশ থেকে গার্মেন্টস এর শিপমেন্ট গুলো ইউরোপ আমেরিকায় হয়, ইউরোপ আমেরিকায় লকডাউন চলতেছে সেই মার্চের শুরু থেকে। এইসব ক্ষেত্র থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি, যার জন্য হয়তো অনেক 5% গার্মেন্টস একটু প্রবলেম হচ্ছে। আশা করতেছি আমরা আগামীকাল 16 তারিখের ভিতরে সমস্ত আমরা আশা করি গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামীকাল 16 তারিখ, আগামীকালকের মধ্যেই তারা পেয়ে যাবেন এবং তারা নিরাপদে নিজেদের বাসায় থাকবেন, এটা আমরা আশা করি আপনার সঙ্গে। আমরা এই বিষয়ে একটু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটু জানতে চাই মাহমুদুর রহমান মাহমুদের কাছে, যে আপনি তো বলছিলেন বারবার যে আমাদের পরিস্থিতি খুব খারাপ, আমরা একটি অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি, সারা বিশ্ব যুদ্ধ করছে, আমাদের সবার আগে প্রয়োজন ঘরে থাকা, নিরাপদে থাকা। ঠিক আছে, আপনার যদি অর্থের স্বল্পতা থাকে, আপনার যদি খাদ্যের স্বল্পতা থাকে, মাঠে তো নেমে আসতেই হচ্ছে, কোথাও ছিনিয়ে নেওয়া হচ্ছে, কোথাও লুট করে নেওয়া হচ্ছে, অথবা তার নিজের প্রাপ্যটি দাবি করা হচ্ছে, আর সে কারণেই জড়ো হচ্ছে শত শত শ্রমিক। এই বিষয়ে আপনার মন্তব্য কি হতে পারে? কবির ভাই, যেই কথাগুলো অবতারণা করছেন আমাদের বিজ্ঞ আলোচকরাও বলছিলেন যে ত্রাণ, গার্মেন্টস, ডেমনস্ট্রেশন, তারপরে খাদ্যের জন্য হাহাকার। আমরা দেখুন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে উহানে ডিসেম্বর মাসের শেষ দিকে। উহান চায়না তার ওই উহানটা লকডাউন করে দিয়েছে, এরপরে এটা দক্ষিণ কোরিয়াতে ছড়ালো, তারপরে এটা ইউরোপে গেল, ইউরোপ থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা গেল। আমরা তো প্রচুর সময় পেয়েছি, তাই না? আমরা তো অনেক সময় পেয়েছি। এটার সেভিয়ারিটি সম্পর্কে আমাদের কর্তা মহল থেকে শুরু করে আমাদের এক্সপার্টরা নিশ্চয়ই গভর্নমেন্টকে গাইড করেছে, বলেছে।
আর না যদি না বলে থাকে তাহলে এটা আমাদের দৈন্যতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা যথেষ্ট সময় পেয়েছি, এই সময়ের মধ্যে আমরা এই যে কথাগুলো এখন অবতারণা করতেছি যে এই অবস্থায় ক্রাইসিস মুহূর্তে আমাদের খাবার কি হবে, আমাদের ওষুধের কি হবে, আমাদের ত্রাণের কি হবে, এগুলো তো ব্যবস্থা আমাদের আগেই আমাদের জানা উচিত ছিল, নেয়ার প্রয়োজন যেহেতু হয় নাই। শুনেন আমি বলছি, আমাকে বলতে দেন। সেটা যেহেতু হয় নাই, সেটা কোনো বিশ্বেই উন্নত বিশ্বই সঠিকভাবে করতে পারে নাই বা জানতে পারে নাই। আমেরিকার মতো দেশ তারা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করছে, ইটালির মতো দেশ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে দিতে, কারণ এই করোনা ভাইরাসটা এটা একটা নতুন ফেনোমেনা, এটা বুঝতেই তো মানুষ এটা গতি প্রকৃতি চেঞ্জ করতেছে। সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে। আমাদের মাহমুদুর রহমান ভাই, আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে ভাই। দেখেন, হ্যাঁ আমি একটু শেয়ার করতে চাই। দেখেন, আমাদের দেশের মাননীয় মন্ত্রী মহোদয়রা অনেক আগে থেকে, যখন মার্চ মাসের 8 তারিখে আমাদের দেশে প্রথম ধরা পড়লো করোনার রোগী, এর আগে থেকে ফেব্রুয়ারি থেকে তারা বলে আসছে আমরা করোনার জন্য পুরাপুরি প্রস্তুত, আমাদের দেশে করোনা আসলেও আমাদের কিছু করতে পারবো না, আমাদের হাসপাতালগুলো রেডি আছে, আমরা সবাই জানি। এই করোনা সম্পর্কে কবির ভাই আমি একটু বলছি, এই করোনা সম্পর্কে, এই করোনার সেভিয়ারিটি সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া এটা আমাদের সরকারের দায়িত্ব। এখন এই দায়িত্ব, এটা অনেক বিতর্ক থাকতে পারে, এই দায়িত্ব সরকার কতটুকু পালন করেছে বা করতে পারে নাই, বা কেন করতে পারে নাই, ওয়ার্ল্ড কনটেক্সটে সারা বিশ্ব কতটুকু করছে, এটা অনেক বিতর্ক হইতে পারে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য যে যা এনাফ ইজ এনাফ, যাওয়ার হয়ে গেছে। এই মুহূর্তে থেকে, এখন থেকে যতদূর সম্ভব আমাদেরকে কোয়ারেন্টাইনে থাকতেই হবে, এবং আমাদের শ্রমজীবী মানুষকে বাঁচার জন্য সরকার একটা কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচ নিতে হবে, সবাইকে নিয়ে, বিশেষ করে বিত্তবানদেরকে আহ্বান জানাতে হবে যে তোমরা যা করতে চাও সেটা আমাদের একটা তহবিল করতে হবে, সেই তহবিলের নিয়ে সরকার এখানে বিভিন্ন জন এই ত্রাণ বিতরণ না করে সরকারি পক্ষ থেকে, সরকারের বিভিন্ন বাহিনী আছে, সরকারের প্রশাসন আছে, এই প্রশাসনকে কাজে লাগিয়ে যারা শ্রমজীবী, যারা নিরীহ মানুষ, যারা ভিক্ষুক এদেশে আছে, আমরা তো আগে জানতাম এখানে। আমি আপনাকে মাহমুদ সাহেব আপনার সঙ্গে একটু সংযুক্ত করছি। সেটি হচ্ছে আপনাদের শাসন আমলে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন শাসন আমলে একটি বড় ধরনের দুর্যোগ ছিল 88-র বন্যা। তখন কিন্তু যদিও বন্যার সময় মানুষ এদিকে ওদিকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবেই কিন্তু বেশিরভাগ সাহায্য সহযোগিতা গুলো রাষ্ট্রীয় পদ্ধতির মধ্যেই বা রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই হয়েছিল। সেটি কাজে লাগানো যেতে পারে কিনা? কবির ভাই জাতীয় পার্টির কথা শুনেছেন? জাতীয় পার্টি তো একটা এই মানে জনবান্ধব দল ছিল। ওই সময়তে 88 এবং 88 যে বন্যা হয়েছে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় কলঙ্কের বন্যা, সে বন্যায় তখন জাতীয় পার্টির নেতা বাংলাদেশের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যেভাবে ম্যানেজ করেছেন, সারা বিশ্বে সেটা প্রশংসিত হয়েছে, যার জন্য ওনাকে ক্রাইসিস ম্যানেজার হিসেবে সারা বিশ্বে উনি স্বীকৃতি লাভ করেছেন। জি, আমরা ওটা জানি, কিন্তু আমি যেটা জানতে চেয়েছিলাম যে সেই পদ্ধতিটাই সরকারের সংশ্লিষ্ট বিভাগে ত্রাণগুলো দিয়ে, যেটি আপনি উন্নত বিশ্বের কথা বলেছেন, উন্নত বিশ্বগুলোতে কিন্তু এই প্রক্রিয়াই কিন্তু চলছে। কেউ কিন্তু কে ত্রাণ দিচ্ছেন বা কে ত্রাণ নিচ্ছেন এর কোনোটি কিন্তু জানেন না, কিন্তু খাদ্যের অভাবে কেউ কিন্তু মরছেন বা কেউ খাদ্যের অভাবে আন্দোলন করছেন, কেউ রাস্তায় নেমে আসছেন। এই ধরনের পরিস্থিতি কিন্তু উন্নত বিশ্বগুলোতে, যেখানে করোনার ছোবল পড়েছে, সেখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই এই ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো যেন না ঘটে আমরা সেই প্রত্যাশা করি। আমরা কারোর সমালোচনা করবার জন্য আমরা বসিনি, আমরা সেই কাজ করছি না। আমাদের প্রয়োজন হচ্ছে আমরা মানুষকে দেখাতে চাই, আমরা সমাজকে দেখাতে চাই, আমরা রাষ্ট্রকে দেখাতে চাই, আমরা সরকারকে ইঙ্গিত করে দেখিয়ে দিতে চাই যে এই কাজটি ভুল হচ্ছে, এটি সঠিক পদ্ধতি হচ্ছে এই। সে বিষয়ে কিন্তু আপনাদের দিক নির্দেশনা আমরা পেতে চেয়েছি, আপনারা দিয়েছেন মূল্যবান দিক নির্দেশনা। আমি শেষ করব, আমাদের সময় শেষ পর্যায়ে এসছে। আমি শেষ করবার আগে আমরা এই বিষয়ে জনাব এটিএম গোলাম মাওলা চৌধুরীর সর্বশেষ অনুভূতিটুকু জানতে চাই। ধন্যবাদ কবির সাহেব আপনাকে।
আমি তিনটা পয়েন্টে বলতে চাই সংক্ষেপে। শেষ করবেন। আমরা বারবারই গার্মেন্ট শিল্পের দিকে আমরা আঙ্গুল তুলি। গার্মেন্ট শিল্পের দিকে যখন আঙ্গুল তোলার তো কোনো কারণ নাই। আমরা যখন 26 তারিখে ছুটি ঘোষণা করলাম কোয়ারেন্টাইনের জন্য, ঘরে থাকার জন্য, সেদিন যদি আমরা 25 তারিখে যদি পরিবহনটা বন্ধ করে দিতাম সমস্ত বাংলাদেশের, তাহলে এই শ্রমিকগুলা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারতো না। নাম্বার ওয়ান, আমরা সেই কাজটা করতে পারি না, আমরা সেটা ব্যর্থ হয়েছি। আমি শুধু সরকারের কথা বলবো না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো না। প্রধানমন্ত্রীর যে সাহসিকতা, প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সাথে তার যে টিম, এই টিমের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছেন ইতিমধ্যে। আমি আশা করব দক্ষ টিম নিয়ে প্রধানমন্ত্রী এই সংকট মোকাবেলা করে উত্তীর্ণ হবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেটা প্রধান বিরোধী দল মাহমুদুর রহমান সাহেব যে কথাটা বললেন যে দীর্ঘ সময় আমরা পেয়েছি, তো দীর্ঘ সময় আপনারা পেয়েছিলেন, আপনারা তো সংসদে বিরোধী দল, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে এই পরামর্শটুকু তো দিতে পারতেন যে ভয়াবহ অবস্থা আসতেছে, আমরা দীর্ঘ সময় পেয়েছি, এই অবস্থায় আমাদের এই করণীয় দরকার, আমাদের ডাক্তারদের সুরক্ষা দরকার, আমাদের টেস্টের প্রয়োজন দরকার, আমাদের লকডাউনের আগে পরিবহন বন্ধ করে দেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদানগুলো আপনি দিচ্ছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিদেরকে 2% ইন্টারেস্টে যেই বা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, সেটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারতেন যে বিজিএম এর সভাপতি রুমানা হকের দিকে আঙুল তোলা হচ্ছে। আমি মনে করি তিনি একজন এফিসিয়েন্ট মহিলা, নেতৃত্ব দিচ্ছেন। তিনি বারবার সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে শিল্প কারখানার সিদ্ধান্তটা দেন, সরকার সেই সিদ্ধান্তহীনতা ভুগছিলেন, তারা দিতে পারেন নাই। তাই আবার মাঝপথে গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা ফিরে আসতে হলো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্তটি হয়তো দিতে পারেন নাই। কিভাবে পারবেন? যে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি তো একজন গার্মেন্ট শিল্প মালিক, তিনি তো তার আমরা ওই বিতর্কে, আমরা এটিএম গোলাম মাওলানা চৌধুরী আমরা ওই বিতর্কে যাব না, সে আলোচনা আমিও যেতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু সেটির সমাধান হয়েছে, আমরা সেই বিতর্কে যেতে চাই না। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেষ আবেদনটুকু রাখতে চাই, আপনি একটা দক্ষ টিম নেন, থাকে, তাহলে এই সংকট আমরা সবাই মিলে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের সিভিল প্রশাসন, আমরা যারা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি আছি, রাজনৈতিক কর্মীরা আছি, সবাই সমন্বয়ে আমরা এই সংকট উত্তরণ করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটা দক্ষ টিমের দরকার, আপনার সাহসিকতা আপনার পরামর্শটি আমি বুঝতে পেরেছি। সরকার প্রধান এবং সরকার সংশ্লিষ্ট এবং রাষ্ট্র এই বিষয়ে পদক্ষেপ নেবেন আশা করি। আমরা আমাদের সময় শেষ হয়ে এসেছে, ধন্যবাদ। আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি। জি জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সংক্ষেপ করেন, একটু সংক্ষেপে। ভাই সংক্ষেপে একেবারে। জি জি, সংক্ষেপে বলছি। গতকালকে আমি দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প একটা ঘোষণা করছে যে ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যেকজনের অ্যাকাউন্টে $500 করে দিয়ে দিবে। আমরা যদি বাংলাদেশে ত্রাণ সামগ্রী বিতরণ না করি, যেহেতু আমাদের বাজারগুলা একটা গভর্নমেন্ট একা কখনোই কিছু করতে পারবে না, সো আমাদের প্রত্যেককেই উচিত হেল্প করা। বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস, আর সেই মরণব্যাধি কোভিড-19 থেকে মুক্ত নয় বাংলাদেশও। করোনার আঘাতে হয় খারাপ। আমরা ধর্মীয় বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমরা ঘরে বসে আমরা ধরে নেই এটি প্রাকৃতিক একটি দুর্যোগ, দোয়া চাইতে পারি। আমার মতে এটাই একটা উপযুক্ত একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে। জি জি জি, অশেষ ধন্যবাদ। আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর কাছে, আমরা সবাই আল্লাহর কাছে সেই মাগফিরাত চাই।
আমরা শেষ করব। জনাব এম এ বাশার, আপনাকে ধন্যবাদ। জনাব এটিএম গোলাম মাওলা চৌধুরী, জনাব মাহমুদুর রহমান এবং আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, আপনাকেও ধন্যবাদ। আমরা শেষ করব। যাবার আগে আমরা আমাদের প্রশাসনের যারা, বিশেষ করে পুলিশ বাহিনীর বিভিন্ন সদস্য সারা দেশে বিভিন্ন ভাবে সচেতনতামূলক প্রচারণা তারা করে যাচ্ছেন মানুষকে ঘরে থাকবার জন্য, নিরাপদে থাকবার জন্য, আমরা এই বিষয়টি সাধুবাদ জানাই, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যেই প্রচারণামূলক অংশগ্রহণ করছেন, যেই কার্যক্রমে অংশগ্রহণ করছেন, সেখানে আপনাদেরকে অবশ্যই নিরাপদ দূরত্ব থেকে, নিরাপদ স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থেকে আপনাদেরকে অবশ্যই কাজটি করতে হবে। আরেকটি তথ্য জানিয়ে আমি শেষ করতে চাই, আজ জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য আবু জাফর পান্না ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আবার এই একটা গভর্নমেন্ট একা কখনোই কিছু করতে পারবে না। সো আমাদের প্রত্যেককেই উচিত হেল্প করা।